1995 সালের আইন ছিল, সেটাকে চেঞ্জ করেছে এরা। 1995 সালের আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তাকে 2 বছর জেলে রাখা হবে। আর মোদি আপনার ভালো চেয়ে ওইটা 2 বছরের জেলটা সরিয়ে 1.5 বছর হাঁটিয়ে দিয়ে মাত্র 6 মাস জেল করছে। মানে কি, যত পারিস তোরা ওয়াকফ সম্পত্তি লুটে নিয়ে 6 মাস জেল খাটার পরে তুই সম্পত্তি। বুঝতে পারছেন? এই ভালো, কেমন ভালো চেয়েছে মোদিজি আপনাদের জন্য একটু জানতে হবে। আগে ছিল ওয়াকফ সম্পত্তি থেকে যে রেভিনিউ আসবে মোতাওয়াল্লির মাধ্যমে, যে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ হবে, যে রেভিনিউ আসবে তার 7% ওয়াকফ বোর্ডে জমা দিতে হবে। সেই 7% গুলো জমা হয়ে ওয়াকফ বোর্ড বিধবাদের ভাতা, মহিলাদের বিবাহের জন্য খরচ, যদি এরা সব লুটে খেয়েছে, এরা দেয়নি, আমি বলছি অন ক্যামেরা বলছি, এরা লুটেছে। ছেলেদের পড়াশোনার জন্য স্কলারশিপ এইগুলো দেবে। মোদি এত ভালো চেয়েছে আপনাদের জন্য 7%টা কমিয়ে 5% করে দিয়েছে। মানে বিধবাদের ভাতা, পড়াশোনার জন্য খরচ, বিবাহের জন্য খরচ, যত বেশি টাকা থাকবে ফান্ডে তত বেশি খরচ করবে। তো এ আপনার ভালো চাইছে, কিন্তু বলছে ফান্ড কমিয়ে দাও, পার্সেন্টেজ কমিয়ে দাও। মোদিজি তো 14% বলা দরকার ছিল ভাই। যে টাকা ইনকাম হবে তার 14% ওয়াকফ বোর্ডে জমা দিতে হবে, এটা বলা দরকার ছিল তো ভাই, করেন। এটা আপনার ভালো চেয়েছে। কি ভালো চেয়েছে মোদিজি আপনার একটু জানতে হবে, অনেক ভালো চেয়েছে। সময় স্বল্প ভাই। আপনার লিমিটেশন অ্যাক্ট, কি লিমিটেশন অ্যাক্ট? অর্ডিনারি একটা আইন আছে, এই জায়গাটার মালিক কেউ আছে তো ভাই? এই জায়গায় যদি দাঁড়া বিশ্বজিৎ মালিক, আমি যদি 12 বছর ধরে এখানে মোটামুটি থাকি, বিশ্বজিৎ খাতাই কলমে মালিক হলো, আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম, বিশ্বজিৎ আমাকে তুলতে পারবে না। এই আইন হচ্ছে লিমিটেশন অ্যাক্টের মধ্যে পড়ছে। তো এতদিন পর্যন্ত মন্দিরের কোন সম্পত্তিতে কেউ 12 বছর কেন, যদি 2200 বছর বসবাস করে সে তার ওই সত্তার মালিক হতে পারতো না। এতদিন আইন ছিল ওয়াকফ সম্পত্তিতে কেউ যদি 12 বছর কেন, যদি 40 বছর বসে থাকে সে তার সত্তার মালিক হতে পারবে না। এতদিন আইন আছে শিখেদের গুরুদুয়ারা, খ্রিস্টানদের চার্চের জায়গা বা যে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে বসে থাকলে সে তুমি নিজের জায়গা বলে দাবি করতে পারবে না। কিন্তু মোদিজি আপনার ভালো চেয়েছে, জানতে হবে এই আইনটা কি করেছে। ভালো চেয়েছে যখন আমি একটু বেশি খুঁটিয়ে পড়েছি, বিশ্বাস করুন। মোদিজি মুসলমানদের খারাপ চাইলে আমি অত পড়ি না, আমি ওই মানে ডায়লগ বাজির জন্য বলছি না, বিশ্বাস করুন। আমি ধর্মীয় শব্দ এখানে স্টেজ থেকে ব্যবহার করি না বলে করছি না, আমি শপথ করে বলছি, সৃষ্টিকর্তা শপথ করে বলছি, মুসলমানদের ক্ষতির যদি এগুলো হয় আমি তুলনামূলক কম পড়ি। আর এখন মোদিজি বলেছে মুসলমানদের ভালো। আমার যদি যাবার সময় ব্যাগটা খুলে দেখাবো, 2 ব্যাগ কাগজ আছে আমার কাছে, আমি পয়েন্ট ধরে ধরে খুঁটিয়ে পড়েছি। মোদি মুসলমানদের ভালো চাইছে, আমি পাগল নাকি কি শুনছি? আমি ভাবছি ভুল পড়ছি নাকি? ঠিক যেভাবে বলেছিল মমতা ব্যানার্জি 10,000 মাদ্রাসা দেব, আমরা ভুল শুনেছিলাম। 10,000 RSS এর এখানে সংগঠন বাড়িয়ে দেবো। 10,000 মাদ্রাসা না, 10,000 সংগঠন বাড়িয়ে দেবো। আর মাদ্রাসাগুলো থেকে 10,000 শিক্ষক কর্মী দেবো না। আমি তো ভুল শুনেছিলাম তখন। আমি ভাবছি ওইটা শুনলাম নাকি রে বাবা। আমি খুঁটিয়ে পড়ছি, প্রত্যেকটা পয়েন্ট পড়তে আমি অবাক, রে বাবা। তো মোদি এত ভালোবাসে ওয়াকফ সম্পত্তির উপরে কেউ যদি 12 বছর ধরে এখন বসে থাকে, সে যদি জায়গার জন্য ক্লেম করে, হয়তো খাতাই কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে যাবে। এটা এতদিন আইনে ছিল না। মোদি 107 যে 1995 সালের যে আইন ছিল, এই আইনের 107 নম্বর সেকশনে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট এই ওয়াকফ সম্পত্তির জন্য প্রযোজ্য নয়। মোদি এসে আপনার ভালোবেসে আপনার বাঁশ দেওয়ার জন্য ওই আইনের ওই প্রভিশনটাকে অমিট করে দিয়েছে। তার মানে লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য। এবার প্রশ্ন আমার, কেন এর বিরোধিতা করছি? আমি তো বলবোই ভাই, আমি না বললে, আমার মুখ থেকে বললে শুনতে খারাপ লাগবে। বিশ্বজিৎ তো আমার সাথে সহমত যে আপনি হিন্দুদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেখানে কেউ যদি বসে পড়ে তাকে যে কোনো সময় তুলে দেওয়ার আইনটা রেখে দিলেন, খ্রিস্টানদের বেলা আইনটা রেখে দিলেন, দলিত আপনার
শিখেদের বেলায় আইনটা রেখে দিলেন, পার্সিদের জন্য রেখে দিলেন, মুসলমানদেরটা কেন তুলে দিলেন? তো সংবিধানের 26 নম্বর আর্টিকেল, সংবিধানের 14-15, সংবিধানের 25-26 আর্টিকেলে আঘাত দেওয়া হচ্ছে না, তার জন্য তো বিরোধিতা। এবার শুনুন, কেন আপনি কেন বিরোধিতা করব? আচ্ছা বলুন, একটা আইন নিয়ে এসেছে, এর মধ্যে এই আইনে বলা আছে যে আপনি ওয়াকফ করতে গেলে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আপনাকে থাকতে হবে। ভয়ঙ্কর কথা। কিন্তু মুসলমানদের ইসলামের মধ্যে কেউ প্র্যাকটিসিং, কেউ নন প্র্যাকটিসিং মুসলমান, এরকম কোনো ব্যাখ্যা আছে? এরকম ব্যাপার নেই তো যে প্র্যাকটিসিং না মুসলমান হলে ওর জানাজা পড়া যাবে না, ওকে দাফন কাফন করা যাবে না, ওর জানাজায় শরীক হওয়া যাবে না, ব্যাপার আছে কিছু? কিন্তু নতুন মোদিজি যে আইন নিয়ে এসেছে, গোড়া পুরো বেঁধে দিচ্ছে, নতুন করে আর আপনি ওয়াকফ করতে পারবেন না। আইন আপনার জন্য বলছে উপকার হচ্ছে, কিন্তু নতুন করে আর ওয়াকফ করতে পারবেন না। কেমন? 5 বছর আপনাকে অনুশীলনের মুসলমান হতে হবে। প্র্যাকটিসিং এর বাংলা আমি যদি বলি অনুশীলন, মানে বুঝতে পারছেন? এবার আপনি ধরুন না অফ করতে চাইলেন সম্পত্তি, আল্লাহর নামেও করতে পারেন, আপনার ছেলের নামেও করতে পারেন। অফ তো বিভিন্ন ভাবে করা যায়। আর যারা বলছে না ওয়াকফ মানে সব আল্লাহর সম্পত্তি, এটা ভুল কথা বলছে ভাই, এটা ভুল কথা বলছে। ওয়াকফ দুই রকম হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। আমি আমার ছেলের নামে ওই জায়গাটার কথা যদি বলি, আমি অফ করে যাবো এই জন্যই, যদি আমি এই জায়গাটা আমার ছেলের নামে করে দিয়ে যাই, কালকে ছেলে বিক্রি করে দিতে পারে, তাহলে আমার পুতা এই জায়গা থেকে আর যে রাজস্ব বলুন, সরি রেভিনিউ বলুন, পাবে না। আর যদি আমি অফ করে দিয়ে চলে যাই, আমার ছেলে আর বিক্রি করতে পারবে না। ইন ব্যবসা করবে, যা হবে আমার ছেলে খাবে, ছেলের অবর্তমানে পোতা খাবে, পোতার অবর্তমানে তার ছেলে খেতেই থাকবে। বুঝতে পারছেন? এইভাবে অনেকে অফ করে। যাক, কি বলছিলাম? 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে আপনাকে। আপনি এবার কার কাছে যাবেন? ওয়াকফ বোর্ডে যাবেন। আমি ধরে নিলাম ওয়াকফ বোর্ডে গিয়ে বললেন আমি এবার ওয়াকফ করব আমার জায়গাটা। ভালো কথা। আপনার মুখের দিকে তাকিয়ে বলল, কে? পিয়ারুল সাহেব। উঠে দাঁড়াও। বলো হ্যাঁ। ও ছেলের জন্য বা মেয়ের জন্য, ছেলের জন্য ও ওয়াকফ করবে। ও অ্যাডভোকেট পিয়ারুল সাহেব? বলে হ্যাঁ। সিইও যিনি ওয়াকফ বোর্ডে থাকবেন, মুখের দিকে তাকিয়ে বলল, কই আপনি তো ঠিকঠাক নামাজ পড়েননি, আপনার কপালে দাগ নাই কেন? আপনি ঘরে যান। পিয়ারুল ঘরে যে কপাল ফোপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে আসলো, ছিঁড়ে ছাড়ার পরে দাগ হয়ে যাবে। এসে বলে সাহেব দেখুন আমি 5 বছর ধরে নামাজ পড়ছি, আমার কপালে দাগ। ঠিক আছে, এইবারে 29টা রোজা ছিল, তুমি 27টা রোজা রেখেছো, 2টো ছেড়ে দিয়েছো, হবে না। আবার 5 বছর পরে আসবে, যদি একবার রোজা ছেড়ে দিয়েছে, তাহলে পিছনের 5 বছরের সবটা তো গেল। মানে এই ধরনের ফিতনা তৈরি করবে। আমি বোঝানোর জন্য বলছি, তোমার দাড়িটা ঠিকঠাক হচ্ছে না তো, গোপটা একটু বড় কেন, বোঝানোর জন্য বলছি। মানে আপনাকে বলবে আপনি ইসলামের যে নির্দেশনা আছে আপনি মেনে চলেননি। 5 বছর ইসলামের পুরো নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে। পারবেন? এই পারবেন? এখানে কেউ আছে ভাই বলতে পারবেন? একটা ছেড়ে যাবে না? হয়ে যায় তো। নামাজ আমরা কাজা পড়ে নিই না ভাই, কাজা হয়ে মানে সেই প্রভিশনটা আছে তো ভাই, কাজা হয়ে যেতে পারে, ওই জন্য কাজা পড়ে নিতে হয়। তাহলে কি বলবে, তুমি কাজা কেন করেছো? তুমি নামাজ কাজাটা পড়ুনি, তাহলে আপনি নতুন করে আর ওয়াকফ করতে পারবেন না। মোদি আপনাকে ভালোবেসে আইন নিয়ে এসেছে, কিন্তু আপনাকে নতুন করে ওয়াকফ করার জায়গা রাখছে না। আরো কি ভালোবেসেছে একটু শুনবেন মোদিজি আপনাকে। কারা শুনবেন একটু হাত তুলুন তো, এনার্জি মনে লস হয়ে যাচ্ছে। এই এনার্জি আছে তো ভাই? এই দূরের আছে এনার্জি? হ্যাঁ আছে তো নাকি? এনার্জি লস হচ্ছে না তো ভাই? না আমি বকে যাচ্ছি। হ্যাঁ আরে আর 2 মিনিট মতো টাইম আছে। মোদিজি করি তো শেষ হয়ে গেল সময়, তাহলে দিদিকে কখন ধরবো? আচ্ছা লাস্ট বলে দিই, ওয়াকফ বা ইউজারটাকে শেষ করে দিচ্ছে। সারা ভারতবর্ষে যা সম্পত্তি আছে তার 50% ওয়াকফ বা ইউজার, অর্থাৎ মৌখিক দান। এবার মৌখিক দানটাকে মোদিজি যে নতুন আইন করেছে সেটাকে ইনভ্যালিড, অবৈধ ঘোষণা করছে। যদি অবৈধ ঘোষণা যদি এটা করতো যে এই আইন তৈরি হয়েছে এরপরে কেউ মৌখিক দান করলে সেটা আর গ্রাহ্য হবে না, তাহলে মেনে নিতে পারতাম। শুরুতে বললাম মোদির বন্ধুদের ভালো ভালো জায়গার প্রতি নজর পড়েছে, ওটা নেওয়ার ধান্দা। ওয়াকফ বা ইউজার কেমন? আপনার এলাকার কবরস্থান ওয়াকফের আছে তো ভাই?
40 বছর 50 বছর 100 বছর ধরে কি হয়েছে, এই কুতুব ভাইয়ের দাদু দিয়েছে। জমিদার ছিল, এই দাও এরা তোমরা কবর দেবে, গ্রামের মানুষ কবর দিচ্ছ, বাপ দাদু হয়ে আসছে তো, ও কি ওয়াফ করে গিয়েছিল, কিন্তু কুতুব ভাই দাদু বলেছে, মৌখিক হয়ে গেছে তো হয়ে গেছে। মোদি আপনাকে ভালোবেসে ওই আইনটা তুলে দিচ্ছে, তুলে দিয়েছে। শুধু নয়, যেদিন থেকে আইন পাস হচ্ছে তারপর থেকে নয়, প্রথম থেকে যে থেকে ওয়াকফ হয়েছে সেই থেকে আজ পর্যন্ত যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে সেগুলো কি হবে, লুটে নেবে। এই ধান্দা এরা করেছে। এবার বলুন ওয়াকফ বাই ইউজার বৈধ কি অবৈধ? আমি কটার কথা বলছি। মুসলিম পার্সোনাল লয়ের কথা আমি ছেড়ে দিলাম, মুসলিম পার্সোনাল লয়ের কথা আমি ছেড়ে দিলাম। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তৈরি হয়েছে। সেই অ্যাক্ট অনুযায়ী এই ওয়াকফ বাই ইউজার বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এই আইন অনুযায়ী ওয়াকফ বাই ইউজার বৈধ। আপনার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই আইন অনুযায়ী এই ওয়াকফ বাই ইউজার বৈধ। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়েছে, ওই মামলাতে ওয়াকফ বাই ইউজারকে সুপ্রিম কোর্ট বৈধ হিসাবে স্বীকৃতি দিয়েছে। মোদিজি আপনাকে এত ভালোবাসে, এইগুলো তুলে দিতে চাইছে। সুপ্রিম কোর্টের মামলার আমি একটা উদাহরণ দিচ্ছি। লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা 2000 সালের জাজমেন্ট বেরিয়েছে, দেখলে দেখা যাবে। ওখানে ওয়াকফ বাই ইউজারকে বৈধ ঘোষণা করেছে। আমি একটা কথা বলে শেষ করে দেব। মমতা ব্যানার্জি বলছেন যে আমি থাকতে কোনো অসুবিধা নাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। সত্যি আমি তো, আমার এই মিটিং করার দরকার পড়তো না, আমি মিটিং করতাম না যদি দুটো কাজ করতো। দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করতো, আমি মমতা ব্যানার্জিকে এইরকম মিটিং যদিও করতাম দাঁড়িয়ে ধন্যবাদ জানাতাম। প্রথম কাজ কি, বিধানসভায় এই আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন আনতে হবে যে পশ্চিমবাংলা সরকার এই আইনকে বিরোধিতা করছে, ওই রেজুলেশন পাস করাতে হবে। পাস করানোর পরেই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে। এই দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করে, আমার মুখে মমতা ব্যানার্জির বিরোধিতা শুনলেও আমি মমতা ব্যানার্জির এই কাজকে সমর্থন করব, আমি ধন্যবাদ জানাবো। উনি করছেন। গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছেন, কোনো নোটিফিকেশন দিয়েছেন, ওনার মনে হয়েছে বলে দিয়েছে, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে? মুখের কথাই ভাই এই দেশ চলে না। এই দেশ পেপারের ভিত্তিতে চলে। কার কাছে পেপার আছে তার ভিত্তিতে চলবে, আর আইনের উপরে চলবে। আপনার আমার মুখের কথায় আইন হয় না। তো মমতা ব্যানার্জি আপনাকে বলে কি করছে, একটু চুপ করিয়ে রাখতে চাইছে। কেন বারবার বলছে বলুন তো, যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে করবেন না কেন? এইটা হচ্ছে পশ্চিম বাংলাটা আন্দোলন করার এখন উর্বর মাটি। কারণ উত্তরপ্রদেশে আন্দোলন করতে গেলে অপদস্থ যোগী সরকার নাগরিকের অধিকার কেড়ে নিচ্ছে, আন্দোলন করতে দিচ্ছে না। আসামে আন্দোলন করতে দিচ্ছে না, বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে আন্দোলন করতে দিচ্ছে না। এটা তো মোদী বিরোধী রাজ্য। মমতা তো বলছে মোদীর বিরুদ্ধে, তাই এই সুযোগ এসেছে। মমতা তো বলছে বিজেপির বিরুদ্ধে, তাহলে আমরা সবাই একসাথে বিজেপির বিরুদ্ধে ব্রিগেড ময়দানে আসতে চাই। মমতা কেন আটকাচ্ছে ভাই? এই তো সুযোগ, মমতা সুযোগ করে দেওয়া, আরো বেশি করে পুলিশ প্রশাসনকে দিয়ে দেওয়া। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ। যেখানে অশান্তি হবে সেই আন্দোলনের সাথে নওশাদ সিদ্দিকী নাই। বরঞ্চ পুলিশকে বলবো যারা অশান্তি করবে একটা ওনা ছাড় পায়। বুঝতে পারছেন কি বলছি? আরো তো বেশি বেশি করে মমতা ব্যানার্জি বলা দরকার, ঘন ঘন তুরা মাসে মাসে ব্রিগেড ভরা। কি ভাই? কারণ বিজেপির বিরুদ্ধে তো কথাটা বলা হচ্ছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে, উনিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভাই, তাই না? কি বলছি বুঝে আসছে? এইখানে যদি আন্দোলন হয়, উত্তরপ্রদেশের মানুষ জাগ্রত হবে। বাংলায় আন্দোলন হলে আসামের মানুষ জাগ্রত হবে। বাংলায় আন্দোলন হলে কর্ণাটকের মানুষ জাগ্রত হবে। বাংলায় আন্দোলন হলে তামিলনাড়ুর মানুষ সাহস পাবে। বাংলায় আন্দোলন হলে দিল্লির মানুষ সাহস পাবে। বাংলায় আন্দোলন হলে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে। বাংলায় আন্দোলন হলে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তিগুলো সাহস পাবে। এটা মমতা ব্যানার্জি চাইছেন না, এটা উনি চাইছেন না। তার প্রমাণ আমি দিল্লিতে যখন প্রথম দিন সুপ্রিম কোর্টে যাই, একটা লোক আমাকে দূর থেকে দেখছে, আর আমারও সন্দেহ হচ্ছে লোকটাকে মনে হচ্ছে আমার কোনো জানাশোনা হবে। আমি কাছে গিয়ে বলুন, আপনি কি আমাকে চেনেন? ভাঙা ভাঙা হিন্দি, খুব একটা ভালো হিন্দি বলতে পারি না। বললে হ্যাঁ, আমারও মনে হচ্ছে। তখন কথা বলতে বলতে উনি বললেন আমি একটা ন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম দিল্লিতে। ওই তখন হতে হতে ও তখন বলল, মানে আমরা যে কলকাতায় একটা বিশাল র্যালি বার করেছিলাম না, খুব খুশি। বললো আপনারা যে র্যালি বার করেছেন আমাদের তাকত মিলেছে। তবে হ্যাঁ, এই যে শান্তিপূর্ণ র্যালি
বার করেছেন, আমরা তাকত পাচ্ছি। এটাই তো, এখানে লড়াই হবে, দিল্লির মানুষ অক্সিজেন পাবে। এখানে লড়াই পাবে হবে, আপনার উত্তরপ্রদেশের মানুষ অক্সিজেন পাবে। আর অক্সিজেন পেলেই বিজেপি কোণঠাসা হবে। আর দিতে তো চাই না বিজেপি কোণঠাসা হোক। বুঝতে পারছেন? এবার আপনারা ডিসিশন নেন কি করবেন। এটা তো অনেক অনেক কথা বলছেন, আমি একটা কথা বলছি। টিপু সুলতানের পরিবারের কবরস্থানের উপরে বিল্ডিং বানিয়ে দিচ্ছে আমাদের রাজ্যে। আমাদের ভাঙড়ের কথা বলছি, পাওয়ার গিল্ডের নামে 3 একর জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের একটা ভয়ঙ্কর কথা বলে যাচ্ছি। আপনাদের যারা কবরস্থান আর মাজার আছে বা মক্তব্য যেগুলো আছে, আপনারা ফটাফট অনলাইনে সার্চ করে দেখবেন, রেকর্ড নট ফাউন্ড আসছে না তো, একটু দেখে নেবেন আপনারা। ভয়ঙ্কর একটা খেলা চলছে, এই প্রসঙ্গের বাইরে আমি বলছি, ভয়ঙ্কর খেলা চলছে। কবরস্থানে যে জায়গাগুলো আছে, এমনি নিজেদের জায়গা দেখবেন, প্রায় মাঝে মধ্যে চেক করি, অমুক জন আমার নামটা উড়িয়ে দিয়ে বিক্রি করে দিল নাকি, চেক করি না? আমরা কিন্তু চেক করি 6 মাস 3 মাস ছাড়া ছাড়া নতুন নতুন পর্চা তুলি আমরা প্রমাণ রাখার জন্য। আমি ভাই করি, আমাদের যেগুলো আছে করি, কাগজপত্র আমাদের লাগে তো। তাহলে আপনার এলাকার কবরস্থানের জায়গাটা চেক করছেন না কেন? খোঁজ নিয়ে দেখেন তো, রেকর্ড নট ফাউন্ড হয়ে যায় না তো।